সীমান্তে ভারতের কাঁটাতারের বেষ্টনীর বিষয়ে প্রয়োজনে দেশটির সঙ্গে আলোচনা করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকারের বক্তব্য মাথা ব্যথার কারণ নয়। হাম ও উপসর্গে ঝরল আরও 9 প্রাণ। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে মানববন্ধন। সময় উপযোগী কারিকুলামের অভাবে শিক্ষিত বেকার বাড়ছে, বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় নয়, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব আরোপ। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নোম্যান্স ল্যান্ড বজায় রেখে ভারত সীমান্তে কাঁটাতারের বেষ্টনী দিলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজ্য সরকারের মন্তব্য নিয়ে বাংলাদেশ বিচলিত নয় বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি। বৈঠক শেষে সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে ও পরে 7 দিন মনিটরিং সেল এবং সব সংস্থার হটলাইন চালু থাকবে। বিশেষ করে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একই, এখানে সিটি কর্পোরেশনগুলোর বিভিন্ন সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের জায়গা আছে, প্রশাসন ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ সকলেই যেন পশুর হাটগুলোতে পর্যাপ্ত আলোক লাইটিং এর ব্যবস্থা করে পর্যাপ্ত, আর ক্ষেত্রমতে সিসিটিভি ক্যামেরা যেন এনশিওর করে, সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি। মাদক বিক্রি ও সেবনের সাথে যদি কোনো পুলিশের সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারের সাফল্যের স্বীকৃতি আইজিপি ব্যাচ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 17 বছর ধরে পুলিশকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল, তবে বাংলাদেশ পুলিশ এখন সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নে আইজিপি দাবি করেন, পুলিশ পদক নিয়ে কোনো বিতর্ক নেই, পদক যাচাই বাছাই চলছে। দীর্ঘ 17 বছরে পুলিশ বাহিনীকে একটি পেটুয়া বাহিনীর সাথে ব্যবহার করার কারণে আমরা যে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমরা আমাদের ইমেজকে রিগেইন করতে পেরেছি এবং আমাদের শৃঙ্খলা ফিরে আসছে। পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো মাদক সেবন বা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। হাম ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 9 জনের। এর মধ্যে ঢাকায় 4, সিলেটে 2, ময়মনসিংহে 1, খুলনায় 1, চট্টগ্রামে আরও একজনের প্রাণ গেছে। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 1192 জন। প্রাদুর্ভাব শুরুর পর এই নিয়ে সিলেটে মৃত্যু হলো 28 জনের। 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 54 জন। মোট চিকিৎসাধীন 289 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 26 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 96 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে কিংবা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। কেন দেশে হাম এত দ্রুত ছড়িয়ে পড়ল? টিকাদান ব্যবস্থা কোথায় ব্যর্থতা ছিল এবং কার অবহেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল, তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে হামের শিশু মৃত্যু নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। সিপিবি সভাপতি রুহিন হোসেন প্রিন্সের দাবি, দেশে হামের ভয়াবহ বিস্তার ও শিশু মৃত্যুর ঘটনার দায় ডক্টর ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের। হামের ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় সরকারের কঠোর সমালোচনা করেন। বলেন, পরিস্থিতি এত সংকটজনক হলেও সংসদে এ নিয়ে কার্যকর আলোচনা হয়নি।
আক্রান্ত শিশুদের দেখতে সরকার বা দায়িত্বশীল কেউ হাসপাতালে যাননি বলে অভিযোগ করেন। শুধু ভবন নির্মাণ নয়, স্বাস্থ্য খাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক সংকট দূর করা, হাসপাতালের সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত সহ স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিও জানিয়েছে সিপিবি। স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী অন্য কথা শুনতে চাই না। কোন অজুহাতে, কি কারণে আজকে যারা দায়িত্বে ছিল ডক্টর ইউনূস সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? জনগণ জানতে চায়, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেখতে চায়। রাজনৈতিক ও পক্ষপাতিত্ব বিবেচনায় নয়, বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি। এর আগে কর্মশালায় তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সময় উপযোগী কারিকুলাম জরুরি। প্রধানমন্ত্রী বলেন, মেধা পাচার রোধে গুরুত্ব দেওয়া হবে। উচ্চশিক্ষায় গবেষণার উপর জোর দেন সরকার প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সরাসরি সরকার প্রধানকে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কেও সেভাবে ট্রেনিং বা অ্যাক্সেসের সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেন। বলেন, মেধার ভিত্তিতে নিয়োগে গুরুত্ব দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফর্চুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে, যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্স শীর্ষক কর্মশালায় অংশ নেন সরকার প্রধান। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ, মেধার লালন, কারিকুলাম ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পুঁথিগত বিদ্যার পাশাপাশি উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দেওয়ার উপর জোর দেন তিনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। তারেক রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। সময়োপযোগী কারিকুলাম ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এজন্য ইন্টার্নশিপ সহ সরকারের নানান উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। এ সময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল, কিন্তু ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন তা করেনি, এমনটাই বলেছেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, গত 17 বছর দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়ানো হয়েছিল। বর্তমান সরকার নিজস্ব সম্পদের ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যেতে চায়। দেশের যে সম্পদ রয়েছে তা জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করব।
মৌলভীবাজারে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ থেকে সিলেট সহ জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ভোর থেকে বাস চলাচল বন্ধ রেখেছে তারা। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ জানায়, গত 10 মে মৌলভীবাজার মোটর মালিক গ্রুপ হবিগঞ্জ সিলেট রুটের বিরতিহীন পরিবহনের একটি বাসে ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছে তারা। গুরুত্বপূর্ণ এই সড়কে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে দীর্ঘ অপেক্ষার পর ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। গাড়ি তো চলাচল করে না, আমার যাইতে অসুবিধা হলো, যাইতাম কি লাইকান আমি টেনশনে আছি। সাধারণ পাবলিক বহু ভোগান্তি। আমার সাথে এখন বিমারি, আমি এখন কিভাবে বাঙ্গিয়া যাই মৌলভীবাজার বলেন তো? যদি ব্যবস্থা না হয় আজকের বিকাল 5টার মধ্যে, তাহলে আমরা মহাসড়ক অবরোধ করে আমাদের ন্যায্য দাবি আমরা আদায়ের লক্ষ্যে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত সাতক্ষীরা শফিকুল ও নাহিদের বাড়িতে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে দরিদ্র পরিবার দুটি। এমন মৃত্যুর খবরে এলাকা জুড়েই শোকের ছায়া। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাগ্য বদলের আশায় মাস দুয়েক আগে ধার দেনা করে লেবাননে পাড়ি জমান সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম। ইসরায়েলি বাহিনীর হামলায় তার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। একদিকে স্বজন হারানোর শোক, আরেকদিকে সংসার চালানোর দুশ্চিন্তা। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবারটি। মরদেহ দ্রুত দেশে আনার আর্জি স্বজন ও এলাকাবাসীর। এই বাচ্চাগুলো পড়াইতে হবে, সংসার চালাইতে হবে, ঋণ সরকার শোধ করবে। সরকারের কাছে আবেদন যে আমার রাশ দাও আর আমার আবেদন দাও, দে আমার এই বাচ্চাগুলো চালাই দিতে। শফিকুলের সাথেই লেবাননে যান আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। একই হামলায় প্রাণ গেছে তারও। নাহিদের বাড়িতেও শোকের মাতম। ধার দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছিল নিম্ন আয়ের পরিবারটি। সরকারের কাছে একটু দাবি, ছেলেটা দেশে আনতে পারি, আমি ভালোভাবে মাটি দিতে পারি। পরিবারে একমাত্র চাওয়া হচ্ছে পরিবারটাকে একটু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, যাতে পরিবারটাকে একটু স্বাচ্ছন্দ্য হয়ে দাঁড়াতে পারে। পরিবার দুটির পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা তো আসলে আর পূরণ করা যাবে না, কিন্তু যতটুকু পূরণ করা যায় সেদিকে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন শতভাগ সচেষ্ট রয়েছে। কিভাবে তাদেরকে হেল্প করলে তারা আবার নিজের পায়ে দাঁড়াতে পারে সে বিষয়ে আমরা চেষ্টা করব। আমরা সবার সাথে কথা বলে যাতে তারা এই সচ্ছলতা আবার তাদের ফিরিয়ে আসে সে বিষয়ে আমরা চেষ্টা করব। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 2 বাংলাদেশি নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার লেবাননের নাবাতিয়ে এলাকায় হামলা চালায় ইসরায়েল। নিহত হন প্রবাসী শফিকুল ও নাহিদ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এবার আরও 2 মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। আপাতত তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার বিচারপতি KM জাহিদ সরোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি, দুর্নীতি সহ 5 মামলায় জামিন পেয়েছিলেন খায়রুল হক। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না, থাকবে না রাজনৈতিক নিয়োগও, পরিচালিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে। সকালে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে এমন স্টার্ট আপ অর্থায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গভর্নর। দেশে স্টার্টআপ কোম্পানির প্রধান সমস্যা অর্থায়ন। সময় মতো আর্থিক সহায়তা না পেয়ে অনেক উদ্ভাবনী প্রকল্পই আলোর মুখ দেখেনি, আবার অনেকের স্বপ্নই শেষ হয়েছে অঙ্কুরেই। এমন উদ্যোক্তাদের সহায়তার জন্যই গঠন করা হয়েছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মঙ্গলবার। 39টি ব্যাংকের অর্থায়নে গঠিত হয়েছে প্রায় 700 কোটি টাকার তহবিল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রকল্পে সহায়তা করা হবে, যার মূল লক্ষ্যই হবে কর্মসংস্থান তৈরি। Our big aim also is financial inclusion and also FDI attraction, and rural economic development is at the heart of what we try to do. তারা নিশ্চয়ই স্বাধীনভাবে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে সেই প্রজেক্টগুলোর জন্য রুরাল ইকোনমিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট থাকে। আমাদের রুরাল ইকোনমিকে ডেভেলপ করাটা খুব জরুরি এই মুহূর্তে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যা পরিচালিত হবে স্বচ্ছতার সাথে। মন্ত্রী জানান, আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার। পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইজ এ শর্ট সাইটেড অ্যাপ্রোচ। এটা নিজের বিরুদ্ধেই কাজ করে, কোনো শুধু সরকারের পক্ষে কাজ করে না, সরকারের বিরুদ্ধেই কাজ করে। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য পার্টি, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ব্যাংক এবং আর্থিক খাতে যে সংকট তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে সরকার সম্মিলিতভাবে চেষ্টা করছে বলেও জানান অর্থমন্ত্রী। পেইনফুল পিরিয়ডের মাধ্যমে আমরা যাচ্ছি, সবাই আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। বিকজ প্রাইভেট সেক্টর যদি আন্ডার ফান্ডিং হয়, ব্যাংকগুলো যদি আন্ডার ক্যাপিটালাইজ থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অ্যাচিভ করতে পারবে না। সো উই আর ওয়ার্কিং টুয়ার্ডস অল দ্যাট। পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। ইনশাআল্লাহ উই আর অন দ্য পাথ অফ রিকভারি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুন্দরবনে কুখ্যাত ডাকাত মেজো জাহাঙ্গীর বাহিনীর প্রধানকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে কোস্টগার্ড বেস মোংলা। সকালে কোস্টগার্ড বেস মোংলায় বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরাম মোহাম্মদ নাসিব প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানান। তিনি জানান, সোমবার রাতে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযানে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালির খাল এলাকা থেকে মেজো জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 2টি 1 বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে কোস্টগার্ড। তিনি আরও জানান, আটককৃত ডাকাত দীর্ঘদিন ধরে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। আটককৃত ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে 2টি 1 বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে পেশাদার ডাকাত দল সহ অপরাধী চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের ধরতে রাজধানীর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান। এছাড়া চলতি মাসে এ পর্যন্ত তালিকাভুক্ত 550-র বেশি ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেপ্তারের খবর জানানো হয়েছে। কোরবানির ঈদের আগে প্রতি বছর মহাসড়কে সক্রিয় হয়ে ওঠে ডাকাত দল ও ছিনতাইকারী চক্র। পশু ব্যবসায়ী আর হাতবদল হওয়া টাকার দিকে নজর থাকে এই অপরাধী চক্রের। এমনই এক ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, গান পাউডার, হাত বোমা জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল। তারা যাত্রাবাড়ি এলাকায় একটা স্থানে একটা ফার্নিচারের দোকানের সামনে সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। ডিবি ওয়ারি বিভাগের সদস্যগণ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের এক একজনের নামে 5-6টা করে মামলা আছে এবং তাদের আরেকটা মডাস অপারেন্ডি আছে। তারা এক এক জায়গায় একক নামে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। ডিএমপির ডিবি প্রধান জানান, নিয়মিত অভিযানে চলতি মাসে ডাকাত, চাঁদাবাজ, ছিনতাইকারী সহ 568 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্লাস চাঁদাবাজি এবং এই মাদক কারবারি এবং মাদক সেবনকারী এদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। খালি অব্যাহত না, আমি বলবো যে এটা আগামী দিনে আরও জোরদার হবে। এক প্রশ্নে তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার আসামিরা নজরদারিতে রয়েছে। যে কোনো সময়ে গ্রেপ্তার করা হবে অপরাধীদের। খুনিদেরকে আমরা মোটামুটি একটা ছকের ভিতর নিয়ে আসছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে গোসলে নেমে নিখোঁজ 2 কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত মনিরুল ও শুভ কোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানেলে গোসল করতে নামে 2 কিশোর। এ সময় পানিতে তলিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। আজ ভোরে দুজনের মরদেহ ভেসে ওঠে ক্যানেলে। দিনাজপুরে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাবা ও সৎ ভাইকে খুন করার অভিযোগ উঠেছে দ্বিতীয় পক্ষের 2 সন্তানের বিরুদ্ধে। পুলিশ জানায় সকালে চিরির বন্দর উপজেলায় খুনের ঘটনা ঘটে। দুলুমিয়ার 2 স্ত্রী 4 ছেলে। 16 বিঘা জমির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বাবা দুলুমিয়া ও সৎ ভাই কাবিলকে ছুরিকাঘাত করে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ও সাকিব। এ সময় বাধা দিতে গেলে আহত হয় আরেক সৎ ভাই হাবিল। ঘটনাস্থলেই মারা যায় বাবা দুলুমিয়া ও সৎ ভাই কাবিল। ঘটনার পরপরই পালিয়ে যায় সাদিকুল ও সাকিব। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।